যার উপস্থিতি তোর জন্য কাল হয়ে দাঁড়ায় শেষে কিনা তার বুকেই নিজেকে আড়াল করলি। ছ্যা ছ্যা, নির্লজ্জ বান্দির মেয়ে। সপ্তদশীর কর্ণকুহরে পৌঁছালো অপ্রিয় মানুষটার দরাজ কণ্ঠ। নিজে থেকে শূন্যে তুলে এখন কেমন ঠেস মেরে মেরে কথা বলে যাচ্ছে দেখো। লোকটার ভাবখানা দেখে মনে হচ্ছে মাহি বুঝি নিজে থেকে তার কোলে উঠতে চেয়েছে, অথচ ঘটনা সম্পূর্ণ উল্টো। মাহি তৎক্ষণাৎ যুবকের চওড়া বুক থেকে মাথা উঠিয়ে ঘাড় তুলে তাকায়। সরু চোখে মাস্ক পরিহিত মানুষটার আড়ালে থাকা মুখাব্বয়ে খানিকক্ষণ তাকিয়ে থেকে হতবিহ্বল বেন্যায় প্রশ্ন ছুড়ল, আপনিই রাক্ষস? ভ্রুগোটায় মুগ্ধ, কপালে ফেলল গোটা কতক বিরক্তির ভাঁজ। বাদামি চোখ দুটো বোধহয় বিরক্তিতে তীক্ষ্ণ হলো পরক্ষণে। অতপর কোনরূপ বলা কওয়া ছাড়াই মুখাব্বয়ে একরাশ বিরক্তির তিক্ততা নিয়ে বেয়াদব ছেলে ঘটায় আরেক কাণ্ড। বুকের কাছে ঝুলতে থাকা মাহির কোমর বরাবর চেপে রাখা শক্তপোক্ত হাতটা তার আচমকাই ঢিলে হলো। ঘটনার আকস্মিকতায় হতবিহ্বল মাহি তাল সামলাতে না পেরে হুট করেই ছিটকে পড়ল পাপড়িময় জমিনে। তৎক্ষণাৎ পুরনো কোমরের ব্যথা মাথাচাড়া দিয়ে উঠতেই বেচারির ঠোঁটের ফাঁক গলিয়ে অস্ফুটে বেরিয়ে আসে এক চিলতে ব্যথাতুর শব্দ, আউচ। চোখ মুখ কুঁচকে এক হাতে কোমর ডলছে মাহি। সম্মুখে পাহাড়ের ন্যায় সটানভাবে দাঁড়িয়ে আছে মুগ্ধ। তার মধ্যে তেমন কোনো হেলদোল নেই, নেই মেয়েটার প্রতি বিন্দুমাত্র উদ্বেগ। সে উল্টো নিজের হাতে থাকা রিভলভারটা এগিয়ে নিয়ে আসে নিজের ঠোঁটের কাছে। কুচকুচে কালো রঙা বন্দুকটার নল দিয়ে বেরোচ্ছে ধোঁয়ার কুণ্ডলী। মুখের পাতলা আবরণী মাস্কের আড়াল থেকেই বন্দুকের নল বরাবর জোরালো ফুঁক বসায় মুগ্ধ। হাত ঘুরিয়ে ফের বন্দুকটা নিজের কোমরের পিঠে গুজতে গুজতে কঠিন গলায় বলল, প্যালেসে এত জায়গা থাকা সত্ত্বেও এখানে মরতে এলি কেন? মুখ কুচকায় মাহি। একে তো কোমরের ব্যথাটা বেড়েছে, তার উপর লোকটার অমন ঠেস মারা কথাবার্তা। মেয়েটা ভারী বিরক্ত হলো এই পর্যায়ে। চোখে মুখে একরাশ বিরক্তির ঝাঁজ টেনে তেতো মুখে শুধালো, আপনাকে কে বলেছে আমি এখানে মরতে এসেছি? আমি ঘুরতে এসেছি। তবে আপনার তো আবার আমার সুখ শান্তি সহ্য হয় না। যেখানে যাব সেখানেই হাজির হবেন কাল হয়ে, এই যেমন এখন হলেন। দাঁত খিঁচল মুগ্ধ। মেয়েটা এত মার খায় তার হাতে, তারপরও ওর কথাবার্তায় বিন্দুমাত্র ঝাঁজ কমে না। এর জায়গায় অন্য কেউ হলে দ্বিতীয়বার মনস্টারের সামনে মুখ খুলে কথা বলার সাহস করত না। অথচ মেয়েটাকে দেখো, দিব্যি মুখে খই ফুটছে তার। মুগ্ধ দাঁত কিরমির করতে করতে হালকা ঝুঁকে দাঁড়ালো মাহির দিকে। ভীষণ রাগ নিয়ে তৎক্ষণাৎ এক হাতে টান মেরে নিজের মুখ থেকে মাস্কখানা উন্মুক্ত করে হিসিয়ে বলতে লাগলো, বিড়ালের হাড্ডি খেয়ে দুনিয়া এসেছিস নাকি? নির্লজ্জ বান্দির মেয়ে, এত মারি তারপরও শিক্ষা হয় না তোর? ভয় পেল না মাহি। মনের মধ্যে আজ কোথা থেকে একাকার সম সাহস পেল কে জানে। সে উল্টো মুখ ঝামটা মেরে বলে ওঠে, না, শিক্ষা হয় না, আর হবেও না। মেজাজ এখন বিপদসীমার বাইরে যাচ্ছে ক্রমশ। মুগ্ধ নামক ভয়ালো যুবকের বাদামি চোখ জোড়া লাল হচ্ছে ধীরে ধীরে। সে এক মুহূর্ত চোখ দুটো বুজে নিয়ে হিসিয়ে ফের বলল, কথাবার্তা লিমিটে রেখে বল জানোয়ারের বাচ্চা। মাহি শুনল না। মুগ্ধ যদি হয় 10 আনা, সে হয়েছে আজ 12 আনা। গলায় একরাশ ভয়হীন ঝাঁজ ঠেলে পরক্ষণেই বলল, বলবো না বলবো না বলবো না। কি করবেন? ঠাস। কথাটা শেষ হলো কি মাহির, নাকি তার আগেই নরম সরম গাল বরাবর সপাটে বসলো এক চড়। চড়ের তীব্রতা আজ বেশি ছিল মনে হচ্ছে। মাথাটা কেমন ঝিম ধরে গেল মেয়েটার।
চোখের সামনে সবটা এখনো ঝাপসা। গরম হয়ে যাওয়া বাম গালটায় আলগোছে হাত চলে গেল মাহির। ইস! গালটা বুঝি ব্যথায় ছিঁড়ে যাচ্ছে তার। মাহি কিয়ৎক্ষণ চুপ থাকল। সম্মুখের রুট মানব রাগে গজগজ করতে করতে শটান হয়ে দাঁড়াতেই মাহি ঘটায় আরেক কাণ্ড। গালের পাশে হাত রেখে চোখ মুখ কুঁচকে চেঁচিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, এটাই তো পারবেন। কথায় না পারলে হাত চালাবেন। যত ঠাস! দ্বিতীয় চড়টা বসেছে ডান গালে। আগের তুলনায় যার জোর ছিল দ্বিগুণ। বেচারি মাহি এবার গালের ব্যথায় ফুঁপিয়ে ওঠে কেমন। মুখ থেকে যেন আওয়াজ না বেরোয় সেজন্য ঠোঁট কামড়ে ধরেছে নিজের। এদিকে তার অমন হাবভাবে তিক্ত বিরক্ত মুগ্ধ। তখনই এগিয়ে এসে খামচে ধরল মাহির কণ্ঠা। এক মুহূর্তের জন্য নিঃশ্বাস আটকায় মাহির, তবে কণ্ঠ ফুঁড়ে বেরোয়নি তেমন শব্দ। মুগ্ধের কঠিন মুখটা তার একদম নিকটে। চোখে মুখে আছড়ে পড়েছে মুগ্ধের গরম নিঃশ্বাসের ঝাপটা। মাহির চোখ দুটো নিভু নিভু, কান্নায় ভরে গেছে কার্নিশ। যেন একটু টোকা দিলেই হরহরিয়ে বেরোবে অশ্রুকণার দল। আশ্চর্য হলেও সত্যি মুগ্ধ আজ মোটেও তাকায়নি মেয়েটার চোখের দিকে। তাকিয়ে থোড়াই নিজেকে অশান্ত বানাবে পরিপাটি যুবক। তার এই মুহূর্তে রাগে মাথার তালু জ্বলছে। পারছে না এক আছাড়ে মেয়েটাকে মেরে ফেলতে। সে কেমন ঝাঝালো কণ্ঠে গর্জন তুলে বলল, বেয়াদবের বাচ্চা! ঠোঁটের আগে জিভ চলে তোর, তাই না? ঠিক আছে, দেখি তোর জিভটা কত বড়। বলেই মাহির কণ্ঠা ছাড়ে মুগ্ধ। পর মুহূর্তেই এক হাতে চট করে চেপে ধরে মাহির নরম চোয়াল। আহারে! মুগ্ধরমণ শক্তপোক্ত হাতের থাবায় মুষড়ে যাচ্ছে বেচারির নরম চোয়াল। এই বুঝি চোয়ালটা ভেঙে গুড়িয়ে পড়ল নিচে। মাহি কোকিয়ে যাচ্ছে চোয়ালের ব্যথায়। হাত দুটো সামনে এনে অহেতুক ঠেলে যাচ্ছে মুগ্ধকে। তবে মুগ্ধ কি আর সরে? সে তো ঠায় নিজের জায়গায়। মেয়েটার উপর হালকা ঝুঁকে দাঁড়িয়ে তখনই নিজের বাঁ পায়ের লম্বা জুতোর পেছনের ভাঁজ থেকে বের করে আনে পুরাতন ব্রিটিশ সূর্যের কারুকার্য খচিত একখানা চাকু। মাহি থমকায়। চোখ দুটো বড়সড় করে তাকিয়ে রয় এক পলক। কলিজাটা তার তখনই ছলাৎ করে উঠল যখন দেখল মুগ্ধ নিজের ধারালো দাঁতের সাহায্যে একটানে চাকুর গা থেকে খোলসটা টান দিয়ে সরিয়েছে। মাহি হকচকায়। মুগ্ধ তার মুখের দিকে চাকুটা এগিয়ে আনছে ক্রমশ। হিংস্র কণ্ঠে বারবার বলে যাচ্ছে, দেখি তোর জিভটা বের কর। খুব চলে, তাই না? আজকেই ওর বাড়াবাড়ির ইতি টানব। নে, মুখ খোল জানোয়ারের বাচ্চা। মাহির আত্মাটা বুঝি এক্ষুনি শরীর থেকে ফুস করে বেরিয়ে যাবে। এই লোক কি মানুষ না আর কিছু? সে তো ভেবেছিল লোকটা বোধহয় তাকে ভয় দেখাবে। তবে সে যে এভাবে সত্যি সত্যি জিভ কেটে ফেলতে উদ্যত হবে তা থোড়াই জানত মেয়েটা। মাহি ক্রমাগত হাত জোর করছে। মুখ খোলার সাহস পাচ্ছে না বেচারি। বারবার মুগ্ধকে ইশারায় বোঝাচ্ছে, আর মুখে মুখে তর্ক করব না, দরকার পড়লে কথাই বলবো না, প্লিজ আমার জিভ কাটবেন না। কিন্তু মেয়েটার অমন একাধিক অনুনয় বিনয়ে একটু টললেন না জনাব, উল্টো হাতের জোর বাড়ালেন বেশ। মাহির চোয়ালটা শক্ত করে চেপে ধরে বাধ্য করতে লাগলো মুখ খুলতে। এক পর্যায়ে চোয়ালের তীব্র ব্যথা সইতে না পেরে ঠিকই মুখ খুলল মাহি। এই ফাঁকে চট করে মেয়েটার মুখের ভেতর আঙুল ঢুকিয়ে জিভ টেনে ধরে মুগ্ধ। মাহির চোখ দুটো এবার বোধহয় ফেটে বেরুবে বাইরে। শরীরে বইতে থাকা তীব্র ঝংকারে দুর্বল মেয়েটা। এদিকে মুগ্ধর ঠোঁটের কোণে এক টুকরো পৈশাচিক হাসি স্পষ্ট। চোখ দুটো বাজ পাখির ন্যায় তীক্ষ্ণ। তার দৃষ্টি আপাতত মাহির লালচে গোলাপি জিভের দিকে নিবদ্ধ।
ধরে রাখা ধারালো চাকুটা কেমন ঝিলিক দিচ্ছে চোখ বরাবর। ধীরে ধীরে চাকুটা মাহির জিভের দিকে এগুতেই ভয়ে তটস্থ মাহি চোখ উল্টে জ্ঞান হারায় তৎক্ষণাৎ। মুগ্ধ মুখ বাঁকায় বিরক্তিতে। অচেতন মাহির চোয়াল ছেড়ে দিতেই মেয়েটা কেমন লুটিয়ে পড়ল গোলাপি আভায় ছেয়ে থাকা ফুলের জমিনে। মুগ্ধ বিরক্তি নিয়েই তাকায় মেয়েটার পানে। পাপড়িময় জমিনে লুটিয়ে আছে মাহি। পরনের কালো রঙা ফ্রকটায় খুব খারাপ না দেখালেও তাকে এই মুহূর্তে কেন যেন খুব একটা চোখে ধরেনি মুগ্ধর। ছেলেটা কেমন দাঁত খিচে বিড়বিড়িয়ে আওড়ালো, ভঙ্গিমা ভালোই জানে বান্দির মেয়ে, পান থেকে চুন খসলেই যখন তখন জ্ঞান হারাবে। যত সব নাটক। কত শত গালমন্দ করে যাচ্ছে বেচারিকে, অথচ বেচারির কি দোষ? সে যে তাকে এত ভয় দেখালো তা কি একবারও চোখে পড়েনি যুবকের? তাছাড়া পড়বেই বা কিভাবে? প্রদীপ কি কখনো নিজের তলানিতে থাকা অন্ধকার দেখে? ঠিক তেমনি মুগ্ধ দেখল না নিজের দোষ। সে উল্টো শক্ত চোয়ালে নিজের হাতে থাকা চাকুটা ফের হাতের ভাঁজে নাড়াতে থাকল। ঠিক তখনই সেথায় হন্তদন্ত পায়ে আগমন ঘটল সিডের। বেচারা 2 কদম পিছিয়ে এসে দাঁড়ালো মুগ্ধর। মাথাটা নুয়ে রেখে ভয়ার্ত কণ্ঠে কুর্নিশ জানিয়ে বলল, দবরি ভেচের মনস্টার, গুড ইভিনিং মনস্টার। শুনল মুগ্ধ। তৎক্ষণাৎ পেছনে ফেরার অভ্যেস নেই তার। হাতের চাকুটা নাড়িয়ে চাড়িয়ে দেখতে দেখতে হঠাৎ শান্ত অথচ নিরেট কণ্ঠে বলল, উই মুরভয়া ভিরাস্তায়ুতু ক্রিলইলা পেরেত এসমেতু। পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, রাইট? ভরকায় সিট। মাথাটা নুয়ে রেখেই বোধগম্যহীনের ন্যায় কেবল ছোট স্বরে জবাব দিল, দা পাজালুস্তা মনস্টার। জি অবশ্যই মনস্টার। কথাটা বলতে দেরি অমনি সিডের ডান পাশের বুক বরাবর সজোরে বসল ধারালো চাকুর তীক্ষ্ণ ডগা। ঘটনার আকস্মিকতায় হতবাক সিড। তখনই বুকের ব্যথায় মুষড়ে গিয়ে 2 হাত দিয়ে চেপে ধরে বুক। এদিকে তার বুক বরাবর ধীরে ধীরে চাকুটা আরেকটু ঠেলে দিচ্ছে মুগ্ধ। ছেলেটার বুকে নরম মাংস ছেদ করে ক্রমান্বয়ে পাঁজর ছিঁড়ে ভেতরে ঢুকছে মনস্টারের পছন্দের অস্ত্রটা। ব্যথার মাত্রাতিরিক্ততায় আর দাঁড়িয়ে থাকার জোর পায়নি সিডের পা দুটো। তারা হুট করেই হাঁটু গেড়ে বসে পড়ল জমিনে। সিড আর্তনাদ করছে। ওর মুখ দিয়ে কাশির সাথে সাথে বেরুচ্ছে লহু। অথচ নির্দয় নিষ্ঠুর মানব মুগ্ধের তা দেখে একটুও মায়া হলো না। সে নিজেও হালকা ঝুঁকে দাঁড়ালো সিডের সামনে। মুখাবয়ে কঠিন ভাব ছেয়ে গেছে মনস্টারের। বাদামি চোখ দুটো রং পাল্টেছে রক্ত লালে। ফর্সা মুখখানার সে কি ভয়ঙ্কর অবস্থা! দৃঢ় চোয়ালের কটমটধ্বনি স্পষ্ট কানে যাচ্ছে সিডের। মুগ্ধ হাতের জোর বাড়ালো। অতঃপর খপ করে এক শব্দ তুলে চাকুর অর্ধেকটা ঢুকে গেল সিডের বুকের ডান পাশে। বেচারা সিডের রক্তে হাত মেখে গেছে মুগ্ধের, অথচ সে থামছে না তবুও। উল্টো ভীষণ রাগে হিসহিসিয়ে বলল, আমার শিকারের উপর একচ্ছত্র আধিপত্য এবং অধিকার কেবল আমার। হোক সেই শিকার আমার পছন্দের কিংবা অপছন্দের। তার দিকে যেহেতু একবার আমার চোখ পড়েছে তার মানে তার দেহের শেষ রক্তবিন্দু থাকাকালীন সে আমার। নীরব হুমকিতে গা কাটা দিয়ে উঠছে সিডের। বুকের উপর জেঁকে বসেছে অসহ্য ব্যথা। তবুও চোখ দুটো নামিয়ে রাখা তার, কেননা দৃষ্টি তুললেই স্বয়ং মৃত্যুকে নিজের চোখে দেখবে সে। এর চেয়ে এমনিই মরুক, তাই ভালো। এদিকে মুগ্ধ এবার নিজের হিংস্রতা বাড়ালো। সিডের বুকে অর্ধেক ঢুকে থাকা চাকুটা একটানে বের করে এনে ফের বসালো আরেক ঘা। এহেন কাণ্ডে চিৎকার দিয়ে ওঠে সিড। আর্তনাদ করতেই হুট করে তার গলা চেপে ধরে মুগ্ধ। কণ্ঠ খাদে নামিয়ে হিসহিসিয়ে বলল, হুস।
তৎক্ষণাৎ ঠোঁট কামড়ে নিজের আর্তনাদ আটকায় সিট। চোখ দুটো ফেটে কান্না বেরুচ্ছে তার। বুকে বসছে অগণিত ঘা। এহেন ব্যথার তীব্রতায় শরীর দুলে উঠছে তার। ওদিকে মুগ্ধ একের পর এক ঘা বসিয়ে যাচ্ছে সিডের বুক বরাবর। বেচারা সিডের বুকটা যখন লাল তরলে মাখামাখি, ঠিক তখনই আচমকা সিডের ঘাড় চেপে ধরে মুগ্ধ। দুর্বল সিডের কানের পাশে মুখ নামিয়ে কঠিন গলায় হিসহিসিয়ে বলল, মনস্টার তার ভোগে কারো ভাগ সহ্য করে না বাস্টার্ড। যেটা আমি একবার চাইবো সারা দুনিয়া উল্টে গেলেও সেটা জাস্ট আমার হতে বাধ্য। আমার মানে আমার। নো ওয়ান ক্যান ডেয়ার টু লুক অন দেম। ইফ দে ডেয়ার দে উইল ডাই, অ্যান্ড ইটস লাউড অ্যান্ড ক্লিয়ার। সিডের শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে ক্রমশ। মস্তিষ্কে কড়া নাড়ল অনেক কিছু। বুঝে গেল মনস্টার তাকে ঠিক দেখেছে মাহির সাথে। তাই তো তার অমন হিংস্রতা চোখে পড়ল সিডের। এদিকে মুগ্ধ ততক্ষণে সোজা হয়ে দাঁড়িয়েছে। হাতের রক্তমাখা চাকুটা খানিক ঝাঁকাতে ঝাঁকাতে পা বাড়িয়েছে অচেতন মাহির পানে। কিয়ৎক্ষণ মাহির নিশ্চল মুখ পানে কটমট দৃষ্টিতে তাকিয়ে থেকে মনে মনে আওড়ালো, জানোয়ারের বাচ্চার একজনে হয় না। মনে মনে কথা আওড়ালেও মুখে কোনো রানী মুগ্ধের। চোখে মুখে একরাশ রাগ বিরক্তি লেপ্টে নিয়ে সে হালকা ঝুঁকে এসে এক ঝটকায় অচেতন মাহিকে তুলে নিল নিজ কাঁধে। নিশ্চল মাহির হাত দুটো ঝুলছে মুগ্ধর পিঠ বরাবর, আর পা দুটো সামনে। বলিষ্ঠ পুরুষ মোটেও হাত রাখল না মাহির গায়ে। নিজের চওড়া কাঁধে মেয়েটাকে এক প্রকার ফেলে রেখে আলগোছে হাত বাড়িয়ে পকেট থেকে মোটা সিগারটা বের করে আনলো পরক্ষণে। অতপর সিগারের শেষ ভাগ ঠোঁটের ভাঁজে গুজে নিয়ে লাইটার ধরালো আগায়। বিশাল এক শুকটান বসিয়ে মেয়েটাকে কাঁধে তুলেই হাঁটা ধরল প্যালেসের দিকে। দূর থেকে এক পলক দেখলে মনে হবে এ যেন এক রাক্ষসের ভয়ানক দৃশ্য। সারা গায়ে কালো রঙা ভারী ক্লোক, হাতা দুটো কি বিশাল কি বিশাল, মাথায় মস্ত বড় টুপি, ঠোঁটের কোণে জ্বলছে সিগার, হাত গুজে রাখা পকেটে, যুবকের কাঁধে অচেতন রমণী। তার পা দুটো কয়েক কদম এগোতেই গলায় কেমন আজব সুরে টান উঠল যেন। অদ্ভুত শান্তভাবে ভয়ানক কণ্ঠে গুনগুনিয়ে গাইতে লাগল, হি ইজ এ ভিলেন বাই দ্য ডেভিলস লক, হি ইজ এ কিলার জাস্ট ফর ফান ফান ফান। কাউন্টারের উপর টুকটাক শব্দ হচ্ছে কাচের বাটিগুলো নড়াচড়ার। চপিং বোর্ডে দ্রুত হাত চালাচ্ছে মিলা, কুচি কুচি করছে গ্রিন চিলিস। পাশের ওভেনে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেকড হচ্ছে চিজ পাস্তা। উপরে গার্নিশ করার জন্য চপড চিলি তৈরি করে রাখছে মিলা। আর মাত্র 2 মিনিট, তারপরেই বের করবে পাস্তাটা। মিলা বড্ড আগ্রহের সাথে কাজ করছে। ঠিক তখনই কিচেনে কারো উপস্থিতি টের পায় মিলা, তবে সেদিকে তেমন ভ্রুক্ষেপ করেনি মেয়েটা। কিচেনে তো কত শেফই আসে যায়, সব দিকে থোড়াই খেয়াল রাখবে সে। এদিকে মিলার পানে একজোড়া ভারী কদম এগিয়ে এসেছে ততক্ষণে। মেয়েটার একদম পাশ ঘেঁষে দাঁড়াতেই টনক নড়ল মিলার। গাটা কাটা দিয়ে উঠল অজানা ভয়ে। আতঙ্কে হড়বড়াতে গিয়ে ধারালো ছুরির সনে আঙুলের নরম চামড়ার সামান্য ঘর্ষণ লাগতেই আঙুল কেটে লহু গড়াতে লাগলো মিলার। অথচ সেদিকে বিন্দুমাত্র তোয়াক্কা করেনি মিলা। উল্টো ভীষণ ভয়ে তখনই পেছনে ঘুরে তাকাতেই দেখল মেইডেনের কুটিল হাসি মাখা মুখ। মিলা ভরকায়। তৎক্ষণাৎ পেছাতে গেলেই গা বাঁধল কাউন্টারের সঙ্গে। মেইডেনের কুটিল হাসি প্রশস্ত হলো বোধহয়। তিনি কেমন গলা উঁচিয়ে বাদবাকি কিচেন স্টাফদের উদ্দেশ্যে বললেন, সবাই বাইরে যাও, আমার ওর সাথে কিছু কথা আছে। প্যালেসের ঊর্ধ্বতন মেইড হচ্ছেন মেইডেনিরা, তার কথা অগ্রাহ্য করবার সাধ্যি আছে কার শুনি।
সবাই কি সুন্দর মাথা নুয়ে চলে যেতে লাগলেন কিচেন থেকে। মিলা ভয়ার্ত ঢোক গিলছে, মুখ ফুটে সবাইকে বলতে চাচ্ছে, যেও না, আমায় ছেড়ে যেও না। কিন্তু মনের কথাগুলো মুখ অবধি ফোটেনি তার, ভয়ে আতঙ্কে তটস্থ তনুমন। এদিকে সবাই চলে যেতেই মেইডেন বোধহয় সুযোগ পেলেন। তখনই এক হিংস্র থাবায় আঁকড়ে ধরলেন মিলার সোনালি রঙা চুলের মুষ্টি। মিলার ঠোঁট কামড়ে ব্যথাটুকু সইল। মেইডেন মিলার মাথাটা খানিক ঝাঁকিয়ে কটমটিয়ে বলতে লাগলেন, কি বলেছিস ওকে? সত্যি করে বল, কি জানিয়েছিস ওকে? মিলা মুখ খুলল না, ঠোঁট কামড়ে অশ্রু বিসর্জন দিচ্ছে নীরবে। মেইডেনের বুঝি রাগ বাড়ল তা দেখে। তিনি তৎক্ষণাৎ নিজের অপর রূপখানা দেখাতে উদ্যত হলেন। নিজের গা থেকে শালটা তখনই খুলে নিয়ে শালের একাংশ জোর করে ঠেলে দিলেন মিলার মুখে। মিলা হতবম্ব চোখে তাকিয়ে রইল কেবল। মুখ থেকে শালটা সরাতে চাইল মেইডেন সপাটে তার গাল বরাবর দিয়ে বসলেন এক চড়। চড়ের তীব্রতায় হেলে পড়ে মিলার গাল, চোখ ফেটে বেরুলো অশ্রুকণার দুয়ার। মেইডেন এতটুকুতে থামলেন না, মিলার চুলগুলো মুঠোয় চেপে ফের জিজ্ঞেস করলেন, এখনো সময় আছে, বল ওকে কি বলেছিস? মিলা এবারেও নিশ্চুপ, সেই নিশ্চুপতাই যেন তার কাল হয়ে দাঁড়ালো। মেইডেন হিংস্র হলেন, নিজের চিরচেনা মুখোশটা তৎক্ষণাৎ সরিয়ে দিয়ে উন্মুক্ত হলেন নিজের ভয়ানক অলক্ষ্য রূপে। এক হাতে তখনই মিলার বাম হাতটা চেপে ধরে অন্য হাতে কাউন্টারের উপর অন করে রাখা ওভেনের দরজাটা একটানে খুলে দিলেন। অতঃপর চোখের পলকে মিলার হাতখানা চেপে ধরে ঢুকিয়ে দিলেন গরম ওভেনে। মুহূর্তেই বুক ফাটা আর্তনাদে ফেটে পড়ে মিলা, কিন্তু তার অমন বুক ফাটা আর্তনাদ বাইরের কেউই শুনল না। মেইডেন ইরা সেই সুযোগ রাখলেন না। প্রায় মিনিট খানেক বাদেই ওভেন থেকে মিলার হাতটা বের করে আনেন মেইডেন। আহারে, বেচারির হাতের উপরাংশের চামড়াটা কেমন উঠে গিয়েছে। সেদিকে তাকিয়ে থেকে বাঁকা হাসলেন মেইডেন। আরেক ধাপ পৈশাচিকতা বজায় রেখে তখনই চপিং বোর্ডে চপ করে রাখা গ্রিন চিলিগুলো হাতে তুলে মাখিয়ে দিলেন মিলার পোড়া হাতটায়। এবার বোধহয় হাতের যন্ত্রণায় মরেই যাবে মিলা। মেয়েটা রীতিমতো ছটফটাচ্ছে কষ্টে, অথচ মেইডেনের ঠোঁটের কোণে এক চিলতে হিংস্র হাসির রেশ স্পষ্ট দৃশ্যমান। তিনি ছটফটাতে থাকা মিলার চুলগুলো ফের চেপে ধরে হিসহিসিয়ে আলটিমেটাম দিয়ে বললেন, খবরদার, ভুলেও আমার পথের কাঁটা হয়ে দাঁড়ানোর চেষ্টা করিস না, নয়তোবা তোর প্রাণটা কিন্তু অল্প বয়সেই খোয়াতে হবে। ভুলে যাস না আমরা এই বাড়িতে কেন এসেছি। সেই ছেলের 2 দিনের মোহে পড়ে এত সহজে সব কিছু ভুলে গেলে কিভাবে হবে? আমাদের তো আরও অনেক কিছু করতে হবে, ধ্বংস করতে হবে ওকে।